ফারহানার দিকে রক্তচক্ষু নিয়ে শাহজাদি তাকিয়ে আছে। সেই তীক্ষ্ণ চাহনির নিচে সামনের থালায় রাখা সুস্বাদু খাবারগুলো ফারহানের গলায় যেন বালুর মতো আটকে যাচ্ছে। সুলতানা চাচি শাহজাদিকে কয়েকবার বকাঝকা করেছেন। বাড়ির অতিথির সাথে এমন অভদ্র আচরণ কেউ করে? ছেলেটা আসা মাত্রই যা এক বিচ্ছিরি কাণ্ড ঘটিয়েছে মেয়েটা। শাহজাদি অবশ্য মুখ ফুটে বলেনি যে এই ছেলে গ্রামে পা রাখতে না রাখতেই রাস্তায় এক বাচ্চার মায়ের সাথে লাইন মারতে গিয়েছিল। ফারহান মনে মনে শুকনো ঢোক গিলছে। এই মেয়ে যে আসলেই শাহরিয়ারের বোন, তার জন্য কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। একদম ওরই ছায়া। ছি ছি, ভাবতে ওর নিজের উপর নিজেরই ঘেন্না লাগছে। শেষমেশ কিনা শাহরিয়ারের বোনকে দেখেই সে ক্রাশ খেয়েছিল। দেশে কি আর কোনো মেয়ের অভাব পড়েছিল? এরই মাঝে নাসরিন বেগম ড্রয়িং রুমে এলেন। নিজের মেয়েকে এমনভাবে এক পরপুরুষের সামনে বসে থাকতে দেখে বেশ কড়া করে একটা ধমক দিলেন। শাহজাদি মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো। তবে যাওয়ার আগে ফারহানের দিকে তাকিয়ে আঙুল দিয়ে গলায় পোজ দেওয়ার ইশারা করে গেল। ফারহান আবার ঢোক গিলল। মেয়েটা তো সাক্ষাৎ যমদূত। নাসরিন বেগম ফারহানের উল্টো পাশে বসলেন। পরম মমতায় ফারহানের পাতে আরো কিছু খাবার তুলে দিয়ে বললেন, বাবা, তুমিও তো অস্ট্রেলিয়ায় থাকো আরভানের সাথে, তাই না? ফারহান কুণ্ঠিত হয়ে বলল, জি। নাসরিন বেগমের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলেও তো সেখানেই গেছে, কিন্তু কদিন ধরে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর বাবার বড় চাচাতো সারা অস্ট্রেলিয়া চষে বেড়াচ্ছে, কেউ পাচ্ছে না। তুমি কি ওর কোনো খবর জানো? ফারহান আবার ঢোক গিলল। সে এখন কি বলবে? একজন মাকে কি বলা যায় যে তার গর্ভজাত সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বুক খালি করে দেওয়া হয়েছে? ফারহান নিজেও তো সেই নৃশংস খুনের সাক্ষী। সে চোরের মতো চোখ নামিয়ে নিল। নাসরিন বেগমকে এড়িয়ে সে বলল, দেখুন, আমি তো তাকে ওভাবে চিনি না। আপনি বরং আরভানকে বলুন, ও নিশ্চয়ই খোঁজ নেবে। নাসরিন বেগম তিক্ত স্বরে বলল, ওই ছেলে কখনোই আমার ছেলেকে খুঁজবে না। ও তো আমার ছেলেকে দু চোখে দেখতে পারে না। জানি না ওই মেয়ের মাঝে কি এমন মধু আছে যে এক ভাই সুদূর অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছিল আর অন্য ভাই এদেশ থেকে ও দেশে গেল। ফারহান বিড়বিড় করে নিচু স্বরে বলল, আর এখন সে পৃথিবী থেকেই বিদায় নিয়েছে। নাসরিন বেগম ভ্রু কুঁচকে বললেন, কিছু বললে বাবা? না, কিছুই বলিনি। তবে আপনার মেয়েকে একটু আমার থেকে দূরে থাকতে বলবেন। বড্ড ডেঞ্জারাস, আমার তো ওকে দেখলেই ভয় লাগে। নাসরিন বেগম বিরক্ত চোখে ফারহানকে দেখে নিয়ে উঠে চলে গেলেন। প্রকৃতির নিস্তব্ধতা, চারপাশে সবুজের সমারোহ। বিকেলের রোদে পুকুরে টলটলে পানি যেন এক প্রকৃতির আয়না হয়ে আছে। বাতাসে সতেজ ঘাস আর ভেজা মাটির ঘ্রাণ, বাংলার মাটির সেই চিরায়ত স্নিগ্ধতা। আয়াত পুকুর ঘাটে বসে চোখ বন্ধ করে বাংলার বাতাসকে গভীর নিঃশ্বাসে নিজের অস্তিত্বে মিশিয়ে নিচ্ছে। পাশে কারো বসার শব্দ হলো, ঘাসের ওপর কারো পায়ের মৃদু চাপ সে অনুভব করল। তবুও সে চোখ খুলল না। তার ঠোঁটে এক চিলতে অভিমানী হাসি ফুটে উঠল। সে চোখ বন্ধ রেখেই বলল, বুঝলেন কিভাবে আমি এখানে আছি? আরবান আয়াতের পাশের জায়গাটুকু দখল করে নিয়ে শান্ত গলায় বলল, অস্তিত্বের ঘ্রাণ তো সব জায়গায় ছড়িয়ে থাকে, তাই না আয়াত? তোমার উপস্থিতি একটা আলাদা মাদকতা আছে, যা আমায় বাতাসের আগে খবর দেয়। আয়াত এবার ধীর লয়ে চোখ মেলে তাকালো। দেখলো আরভান তার দিকেই এক পলক তাকিয়ে আছে। সেই চোখে আজ কোনো কাঠিন্য নেই, আছে গভীর এক তৃষ্ণা। আয়াত দৃষ্টি ঘুরিয়ে পুকুরের স্থির জলের দিকে তাকিয়ে বিষণ্ণ সুরে বলল, মনে আছে এই জায়গাটাকে আপনার? আরভানের ঠোঁটে এক টুকরো রহস্যময় হাসি ফুটে উঠল। সে পুকুরের টলটলে জলের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, ভোলার কি সাধ্য আছে? প্রথমবার তোমায় ওই ভেজা কাপড়ে দেখে আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় যে কাঁপন ধরেছিল তা আজও স্পষ্ট অনুভব করি। সেদিন সিক্ত বসনে তোমার ওই মায়াবী রূপ দেখে আমার পুরুষালী অস্তিত্ব টালমাটাল হয়ে গিয়েছিল। আয়াত মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালো।
রাগে আর লজ্জায় আরভানের বাহুতে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, অসভ্য লোক একটা। আমি ঠিকই বুঝেছিলাম আপনি সেদিন আমার ওই পাপিষ্ঠ চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিলেন। চরিত্রহীন পুরুষ একটা। আরভান আয়াতের হাত দুটো চট করে ধরে ফেলল। তারপর এক হাঁচকা টান মেরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে হো হো করে হেসে উঠল। আয়াতের লাল হয়ে যাওয়া গালে একটা গভীর চুমু দিয়ে সে ফিসফিস করে বলল, সেদিন তোমার ওই কাজল ধোয়া চোখেই আমি প্রথমবার হারিয়েছিলাম আয়াত। হারিয়ে গিয়েছিলাম তোমার ওই কাঁপতে থাকা ওষ্ঠর ধারে। শরীরের দিকে তো দৃষ্টি দিতেই পারিনি, কারণ আমার তৃষ্ণার্ত চোখজোড়া তোমার ওই কাঁপতে থাকা ঠোঁটেই আটকে ছিল। শরীরের দিকে যাওয়ার ফুরসত পায়নি। আয়াত এবার শরীরটা এলিয়ে দিল আরবানের চওড়া বুকে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি সেদিন পানিতে ইচ্ছা করে ডুবেছিলেন আর আমি বোকার মতো আপনাকে বাঁচাতে গিয়েছিলাম। অথচ আপনি নিজেই নিজেকে বাঁচাতে পারতেন। আর আমি ভেবেছিলাম আমি বুঝি আপনাকে টেনে পাড়ে তুলেছি। আর সেদিন আপনার সাথে আপনার সেই সো কল্ড ফিউয়েন্সে ছিল। উফ, কত যে জ্বালিয়েছেন আপনি আমাকে। আরবান আয়াতের মাথায় নিজের থুতনিটা ঠেকালো। আমার চেয়েও আপনি আমাকে বেশি জ্বালিয়েছেন। মিসেস আয়াত ভ্রু কুঁচকে মুখ তুলে তাকালো। কিভাবে? আপনি আমাকে ডিভোর্স দিতে আসলেন, তাও আবার ওই বিদেশি মেয়েটাকে সাথে নিয়ে। আবার তাকে ফিয়েন্সে বলে আমার সামনে চিপকা চিপকিও করেছিলেন। আমি কখন চিপকাচিপকি করেছি? আরমান অবাক হওয়ার ভান করল। নাটক করবেন না একদম। সে আপনার হাত ধরেছিল, গায়ের ওপর ঢলে পড়েছিল। ধরতে দিয়েছিলেন তো? সরালেন না কেন? আর তুমি যে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলে সেটার কি হবে? আয়াত মুখ বাঁকিয়ে বলল, তো কি করব? স্বামীর দেখা নেই, খোঁজও নেয় না। তাই তো বিয়ে করে ঘুমের ঔষধকে একেবারে পগার পার হওয়ার কথা ভেবেছিলাম। আরবান এবার গম্ভীর হলো। আয়াতের চোখে চোখ রেখে বলল, আর তোমার পগার পার হতে যাওয়া স্বামী তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চেয়েছিল ম্যাডাম। কিন্তু তার সেই পিচ্চি বউটাকে দেখার লোভ জেগেছিল প্রচুর। কানে শুধু সেই বিদেশি বর ডাকটা বাজতো। তাই তোমার স্বামী তার বাবার শর্ত মেনে ওই বিদেশি আবর্জনাকে নিয়ে তোমার কাছে এসেছিল। আর তোমাকে ওভাবে শাহরিয়ারের সাথে দেখে রাগে মাথা ঠিক রাখতে না পেরে জেদ করে আবর্জনা ফিউয়েন্সে বলে চালিয়ে দিয়েছিলাম। আয়াত হঠাৎ আরভানের বুক থেকে নিজেকে সরিয়ে নিল। তার টলটলে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। আরভান ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? কাঁদছো কেন আয়াত? আরভান, আপনি কেন এত দেরি করে আসলেন? কেন আগে আসলেন না? তাহলে আপনার সাথে আমার কাটানো সময়ের খাতায় আরো কিছু মুহূর্ত যোগ হতে পারত। আমাদের হাতে সময় তো খুব কম। আরভান স্তব্ধ হয়ে গেল। সে আয়াতের চিবুক ধরে মুখটা উঁচু করে বলল, সময় কম কি বলল? আমাদের পুরো জীবনটাই তো পড়ে আছে আয়াত। আমাদের গল্পের তো সবে শুরু। বাকিটা পথ না হয় এই বুকের ধুকপুকুনিতেই কাটিয়ে দিও। আয়াত চোখের জল মুছে হঠাৎ আবদার করে বসল, আরবান, আমাকে একটা চুমু দিন তো ঠোঁটে। আরবান ভ্রু কুঁচকে গেল। একটু আগে মেয়েটা কাঁদছিল আর এখনই চুমু চাইছে? মেয়েদের মুড এভাবে সুইং হয় কি করে? কি হলো, চুমু দিন। আরবান এদিক ওদিক তাকিয়ে বলল, গ্রামের রাস্তাঘাটে এসব করতে নেই জানো না? কেউ দেখে ফেললে মান সম্মান থাকবে না। ইস, আসছে আমার নীতিবান পুরুষ। আপনাকে কে দেখতে আসছে শুনি? আর সবসময় তো নিজেই ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে শুরু করে দেন। এখন আমি বললাম আর অমনি। আরবান নিজেকে খুব বিজ্ঞ জাহির করে বলতে শুরু করলো, গ্রাম হচ্ছে একটা লোকাল সোসাইটি। এখানে মোরালিটি। আরবানের কথা শেষ হওয়ার আগেই আয়াত বিদ্যুৎ গতিতে আরবানের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আরবানের চোখের মনি বিস্ময়ে বড় হয়ে গেল। সে ভাবতেই পারেনি আয়াত জনসমক্ষে এমন দুঃসাহস দেখাবে। নিজেকে সরিয়ে নিয়ে আয়াত বিজয়ের হাসি এসে বলল, কি হলো? কথা আটকে গেল কেন? আরবান থমকে যাওয়া কণ্ঠে শুধু বলল, কি করলে এটা? আয়াত চোখের ইশারায় দুষ্টুমি করে বলল, যা চেয়েছিলাম তাই করলাম। তাহলে আমারও এখন কিছু চাই। আরবানের গলায় গাঢ় নেশা। আয়াত ভ্রু নাচিয়ে বলল, কি চান? আরবান পাংশু মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলল, রুমে চলুন, সেখানে সব পাওনা মিটিয়ে নেব। আরবানের ইঙ্গিত বুঝে আয়াতের গাল আবার লাল হয়ে উঠল।
সে কিছু বলার আগেই আরমান তাকে জাপটে ধরে নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে আয়াতের গলার ভাঁজে ঠোঁট ছোঁয়াতে চাইল। ঠিক তখনই পিছন থেকে ফারহানের আকাশ ভরা ডাক ভেসে এলো, এবি, কোথায় তুই? আমাকে কি মানুষ মনে হয় না? তোকে খুঁজতে খুঁজতে আমি আজ অক্কা পাবো রে। আরমান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, শালা আসার আর সময় পায় না। আয়াত আরমানকে সজোরে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, একদম ঠিক সময়ে এসেছে। আল্লাহ বাঁচিয়েছে। গ্রামের রাস্তাঘাটে বসে বউয়ের গায়ের ওপর ওভাবে ঢলে পড়া লজ্জা শরম নেই? অসহ্য স্বামী একটা। আরবানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আরবানও বিরক্তি মুখে হেসে ফেলল। ফারহান কাছে আসতেই আয়াত ওর সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে কথা বলতে শুরু করলো। আরবান সেখানে যেতেই ফারহান চোখের ইশারা করলো। আরবান সংক্ষেপে বলল, হুম, চল। আয়াত ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছেন আপনারা? একটু কাজ আছে আয়াত। আরবানের সংক্ষিপ্ত উত্তর। বাংলাদেশে আপনাদের আবার কিসের কাজ? আপনাদের তো এদেশের কোম্পানিতে কোনো শেয়ারও নেই, তাহলে হঠাৎ এত ব্যস্ততা কিসের? ব্যবসায়ীদের অনেক কাজ থাকে আয়াত, বুঝতে গেলে তোমাকে ব্যবসায় হাত দিতে হবে। ফারহান মুখ টিপে হেসে জবাব দিল। আয়াত একবার আর চোখে আরমানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে গটগট করে বাড়ির ভেতরে চলে গেল। ফারহান জিজ্ঞেস করলো, এখন কোথায় যাবি? আরমান স্থির কণ্ঠে বলল, সোজা ঢাকা থানায়। আরমানের চোয়াল শক্ত হয়ে এলো। সে দ্রুত গাড়িতে উঠে বসলো। পুরো একটা দিন পার হয়ে গেল, অথচ আরমানের দেখা নাই। শাহজাদির সাথে গল্প করেও আয়াতের মন স্থির হতে পারছে না। তার উপর সে আজ এক বিস্ময়কর সত্য জেনেছে। শাহজাদি তাকে সেদিন কোনো মেসেজ দেয়নি এবং টিকিটও কাটেনি, কারণ শাহজাদির সিম সহ ফোন নাকি তার আগেই চুরি হয়ে গিয়েছিল। তাহলে ওসব কি শাহরিয়ার করেছিল? আয়াতকে বাংলাদেশে নিয়ে আসার জন্য সে কি এত বড় জাল বিছিয়েছিল? আয়াতের মগজ ফাঁকা হয়ে গেল। একটা মানুষ ঠিক কতটা নিচু হতে পারে তা শাহরিয়ারকে না দেখলে হয়তো সে জানতো না। তার মনে হচ্ছিল শাহরিয়ারকে সামনে পেলে সে নিজেই খুন করবে। সব পুরুষ কেন আরবানের মতো হয় না, সহজ সরল? যদিও বোকা আয়াত জানেই না তার এই সহজ সরল স্বামী আসলে কতটা ভয়ঙ্কর আর ঠান্ডা মাথার খুনি। সে আরবানকে কল দিল, কিন্তু আরবান ব্যস্ত আছে বলে কেটে দিল। ফারহানের একই অবস্থা, কি এমন কাজ করছে তারা যে এত ব্যস্ত? আয়াত মুখ ভার করে রাত কাটালো। ঢাকা শহরের কোলাহল ঘেরা একটা থানার চেম্বারে গম্ভীর হয়ে বসে আছে আরবান, পাশে ফারহান, তাদের সামনে বসা ওসি মোস্তাক আহমেদ, সামনে রাখা একটি পুরনো ধুলোমাখা ফাইল। ওসি ফাইলটা আরবানের দিকে এগিয়ে দিয়ে বললেন, কালকে সারাদিন এটা খুঁজতেই লেগেছে। এত ফাইলের মাঝে এটা বের করা সহজ ছিল না মিস্টার আরবান। তবে আমার মনে হয় না এই কেসটা রিওপেন করে আপনার কোনো লাভ হবে। কারণ এই কেসে না আছে কোনো সাক্ষী, না আছে কোনো এভিডেন্স। পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট কেস বলেই ক্লোজ করে দিয়েছিল। আরবান শান্ত স্বরে বলল, আপনাদের উচিত ছিল ঘটনার মূলে যাওয়া, যে খুনি ছিল তাকে খুঁজে বের করা। ওসি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার একমাত্র সাক্ষী তো মারা গেছেন। কে মেরেছে তাকে সেটা কি জানতে পেরেছেন? পুলিশ হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, অথচ পালনে এত অনীহা কেন? এই কেস আবার কোর্টে উঠবে। এর জন্য এই পরিবারের আপনজন কাউকে মুভ করতে হবে। তার মেয়েকে নিয়ে আসুন। আরভান ফাইলটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি তার মেয়ের হাজবেন্ড, সে যা আমি তাই। তাই কেস আবার সচল করার ব্যবস্থাটুকু করুন। বলেই আরভান গটগট করে চেম্বার থেকে বেরিয়ে গেল। ফারহান পাশে বসে অবাক হয়ে বলল, আরবান, তুই ঠিক কি করতে চাচ্ছিস বলতো? পুরনো কাসুন্দি ঘেঁটে আয়াতের বাবা মায়ের খুনিকে কি আসলেই পুলিশে দিবি? আরবান বাঁকা হাসলো, এত সহজ নয় ফারহান। এটা একটা সাইকোলজিক্যাল খেলা। মগজ ধোলাই করার সময় হলে খেলা দেখতে পাবি। এখন দ্রুত বাড়িতে ফিরতে হবে। বউটাকে একদিন দেখি না, প্রাণটা হাঁসফাঁস করছে। ফারহান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল, এই এক আরবানের ভেতরে কয়েকজন মানুষ বাস করে। এই যে একটু আগে পুলিশের সামনে সিংহ বিক্রম দেখালো, সেই আবার একটু পরে বউয়ের জন্য বিরহী প্রেমিক হয়ে যাচ্ছে।